বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্যে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এবং সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইমাম হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেজন্য কেমন লাগছে এবং কেমন চলছে সরকার? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইয়ের করা কৌশলী সহ সম্মানিত আলোচক যারা দেখছেন সকলের প্রতি আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জের মুখে আমরা আসলে রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেছি দীর্ঘ 17 বছর সংগ্রামের পরে। সঙ্গত কারণেই এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশাটা বিগত সকল সরকার চেয়ে অনেক বেশি। তারপরেও আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা সঠিক পথে এগোনোর চেষ্টা করছি। ভালোই লাগছে, খারাপ না। তারপরেও এই চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক কঠিন আমরা মনে করি। কি ধরনের চ্যালেঞ্জ আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, আমার আসলে তো বাস্তবতা হলো যে গত 17 বছরে আমরা যদি বলি সকল ক্ষেত্রে আমরা একটা বিপর্যয়ের মধ্যে চলে গেছি। অর্থনৈতিক দিক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট, বিদেশ পাচার, প্রশাসনকে দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয় যন্ত্রে রূপান্তর করার মধ্য দিয়ে একটা চরম বিপর্যয়ের মুখে আমরা চলে গেছি। আর 17 বছরের দলীয়করণের কারণে আসলে রাষ্ট্রযন্ত্রটা অনেকটা বিকল বলা চলে, অকেজো বলা চলে। সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া, মানে এই চ্যালেঞ্জগুলো সকল ক্ষেত্রেই, শিক্ষার ক্ষেত্রে বিপর্যয়, ক্রীড়ার ক্ষেত্রে বিপর্যয়, সংস্কৃতির ক্ষেত্রে বিপর্যয়, সবচেয়ে বড় বিপর্যয় যেটি হয়েছে যে মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের মুখে চলে গিয়েছি আমরা। সেই জায়গায় থেকে উত্তরণ ঘটাতে একটা বড় চ্যালেঞ্জ বিএনপির মুখে সামনে, এবং এই চ্যালেঞ্জ খুব অল্প সময়ে মোকাবেলা করা কঠিন। তারপরেও আমরা মনে করি যে আমরা সঠিক পথেই এগোনোর চেষ্টা করছি আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা আশাবাদী যে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সঠিক জায়গায় আমরা যেতে পারবো। ব্যারিস্টার মোহাম্মদ ইমাম হোসেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি কেমন দেখছেন? এবং একই সঙ্গে একটু বুঝতে চাই, অনেকেই বলেন যে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নানা জায়গায় পরিবর্তন আনবার জন্য, পরিশ্রমও করছেন, কিন্তু সমান তালে যেমন সর্বশেষ তিনি ব্যক্তিগতভাবে অনেক পরিবর্তন এনেছেন, আচার আচরণ, চলাফেরা, তার প্রোটোকলে। সর্বশেষ যেটা সিদ্ধান্ত যে বা মন্ত্রীদেরও অনেকের নিরাপত্তাকে কার্টেল করা হয়েছে, যদিও বোধহয় 6-7 জনের রাখা হয়েছে, একজন উপদেষ্টা সহ। সেটাও কারো কারোর মধ্যে হয়তো প্রশ্ন আছে যে কোন বিবেচনা থেকে। কিছু বোঝা যায় যে সিনিয়র নেতাদের রাখা হয়েছে, কিন্তু উপদেষ্টাও একজনের রাখা হয়েছে। সব মিলে আপনার কাছে কেমন মনে হচ্ছে, একজন নাগরিক হিসেবে, একজন লয়ার হিসেবে? দুটো পার্সপেক্টিভ দিয়ে আমি বলছি। একটা হচ্ছে নাগরিক হিসেবে আমি তো প্রমিজিং ভালো কিছুই দেখছি, কিন্তু একটা সময় আছে, সময়টা আমরাও নিশ্চয়ই এটার যে অ্যাকশনগুলো নেওয়া হবে, এটা ডেলিভারিটা কী এবং দৃশ্যমান কী হচ্ছে সেগুলো দেখেই হয়তো সবাই বিবেচনায় নেবে, এদেশের নাগরিকবৃন্দ যারা আছেন। এবং ওনার কাছে তো অনেক আমাদের আশা রয়েছে। একটু আগে উনি বললেন 17 বছরে যে জঞ্জাল রয়েছে, 17 বছরে আমরা যেগুলো বলছি যে 17 বছরে অনেক জায়গায় অনেক ভুল হয়েছে, অনেক দলীয়করণ হয়েছে, তাহলে কি আমাদের অনেক সংস্কার দরকার। আর সংস্কারটা শুধুমাত্র আপনি একটা সেক্টরে করলেই হবে না। এর সঙ্গে আপনি বললেন ওনার নিজেরও অনেক পরিবর্তন হয়েছে, এবং উনি নিজেও আমাদের সবাইকেই এটার বোধহয় পরিবর্তনের অংশ হতে হবে। আমাদের মাইন্ডসেটও পরিবর্তন করতে হবে। আমরা কোথায় কিভাবে রেসপন্ড করব এই জিনিসগুলো, এবং কতটা প্রপোর্শনেটলি রেসপন্ড করবো, এগুলো আমাদেরকে দেখতে হবে। আর যেহেতু আমি লয়ার, সেই দিক থেকে আমি বলি যে আমাদের বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, এখানেও রিফর্ম দরকার। আমরা বহু বছর ধরে আমরা বলে আসছি, এখানেও অনেক মুভমেন্ট চলছে। আমি আপনাকে বলতে পারি, জাস্ট কয়েকদিন আগে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে প্রথমবারের মতো সামার কনভেনশন 2026 করেছি, যেটা আমরা ডায়ালগ করেছি বার কাউন্সিল অ্যান্ড বার অ্যাসোসিয়েশন। অ্যান্ড বার কাউন্সিল বা কখনই এখানে ডায়ালগ হয় এই প্রথমবার। আমি খুলনা বিভাগ আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, সেইটার সুবিধা করেই যেভাবে হোক আমি এই স্ট্যান্ডটা নিয়ে আমি ওনাদের ডায়ালগ করেছি। সেখানে আমরা কিন্তু বলেছি যে আপনার যে পুরনো যে আইনটা আছে, সেই আইনটাতে আমাদের প্রফেশনাল কোড অফ কন্ডাক্টে পুরোটাই রিফ্লেক্ট হচ্ছে না। আমরা বাইরের যারা পড়াশোনা করে আসছি, যেগুলো কন্ট্রিবিউশন করতে যাচ্ছি, সেগুলোর সঙ্গে মিলে আমাদের এই পুরাতন আইনটাকে আমাদের বিলুপ্ত করা দরকার, নতুন যুগোপযোগী আইন করা উচিত। এবং সঙ্গে হচ্ছে যেমন আমাদের
বার ইলেকশন নিয়ে প্রশ্ন আসছে বিভিন্ন বারের, সেখানে অনেক দিন ধরে আমাদের একটা মুভমেন্ট ছিল ওয়ান বার ওয়ান ভোট। এখানে তখন আমাদের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার উনি একটা আইন প্রণয়ন করেছিলেন 2003-তে। সেই আইনটাকে আবার এই সরকার, আগে গত সরকার, তার আবার বিলুপ্ত করে দিয়েছে। এখন আমাদের যিনি আইনমন্ত্রী তিনি ওই অনুষ্ঠানে এসেছিলেন, উনি বলেছেন যে আপনারা রেজুলেশন, বার কাউন্সিলকেই বলেছেন রেজুলেশন করেন, তাহলে আমরা এই আইনটা পরিবর্তন করব, ওয়ান বার ওয়ান ভোট। শুধু এইটা না, বার অ্যাসোসিয়েশনও পরিবর্তন আসা উচিত। এখন দেখেন বার অ্যাসোসিয়েশনের, আবারও যদি আমরা বলি সেই পুরনো সরকারের, এখন এরা যে সাউথ কোরিয়াতে একটা কনফারেন্স হচ্ছে ল এশিয়ার, সেখানে যে বলছে যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এখন আমাকে যখন তারা চিঠি লিখলো, আমি বললাম যে না, এটা মিসরিপ্রেজেন্টেশন, এরপর আমাকে ডেকেছে। সুতরাং ইন্টারন্যাশনালিও তারা অনেকগুলি মিসরিপ্রেজেন্ট করছে। যদি একটা নিষিদ্ধ দল হয়ে থাকে, সেই দলের যদি তারা প্রতিনিধিত্ব করে, তাহলে তারা তো এখানে নির্বাচন করতে পারে না। এবং যাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু বার থেকে বেরিয়েই তারা সেই নিষিদ্ধ স্লোগানগুলো দিয়েছে। সুতরাং আপনি যখন নিজেকে শুধু আইনজীবী হিসাবে প্রতিনিধিত্ব না করেন, তাহলে তো আপনি করতে পারছেন না। এখন আপনি বাংলাদেশের বিষয়গুলো আমরা যেমন ডায়ালগ করলাম বারের মধ্যেই করছি, আপনি যখন বাইরে যাবেন আপনি প্রপারলি রিপ্রেজেন্ট করেন। আপনি প্রপারলি, এর আগেও আমাকে ওনারা ডেকে বলেছিলেন যে যখন এই সরকার, গত সরকার পড়ে গেল, জুডিশিয়ারি থেকে সবাই চলে গেল, কেন হয়েছে? তো ওখানে আমি তখন বললাম যে তখন কোনো বিচারক কি নিজেকে বলতে পারে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ? সেটাও তো আমরা শুনেছি। সেখানেও দেখা গেছে যে আপনার আমাদের নেত্রী খালেদা জিয়ার, ওনার দেখা গেছে যেখানে 5 বছর সাজা, সেটাও 10 বছর করেছেন। আপনার জুরিসডিকশনের বাইরেও আপনি যাচ্ছেন। তো আদালত এবং বার সব জায়গায় দেখা গেছে যে একটা হচপচ করে রেখেছে। সুতরাং আমাদের রিফর্ম সব জায়গায় দরকার। শুধুমাত্র আদালত, আমি আইনজীবী হিসেবে বললাম, কিন্তু আমি মনে করি একজন নাগরিক হিসেবে আরও যে সেক্টরগুলো আছে সেখানেও আমাদের রিফর্ম দরকার। রিফর্ম না করে আপনি যদি আগাতে চান, ডেভেলপমেন্ট আসবে না। এবং ডেভেলপমেন্ট আপনাদের শুধু এই বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা ডেভেলপ না, ইনস্টিটিউশনাল কি ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা হচ্ছে আমাদের আমাদের সবার জন্য কার্যকরী বিষয় হবে। আর আরেকটা বিষয় আমি যদি বলতে চাই, আপনি দেখেন সেফটি ল এখন আসছে আইনজীবীদের জন্য, প্রিভিলেজ ক্লাস বলে অনেকে, কিন্তু অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত, তাকে বাগেরহাটে নির্বিচারে তাকে ছুরিকাহত করা হয়েছে, এবং সেটাও আমরা প্রতিবাদ সভা করছি। কিন্তু আমরা বলছি যে উনি কি বাগেরহাটের কেন প্রয়োজন? উনি তো সারা বাংলাদেশেই আইনজীবীদের, তাহলে দেখা যায় নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ একজন আইনজীবী যখন দেখা যায় এই যে যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে তাদের মামলাগুলো আদালতে উঠছে, তখন তারা দেখা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তারা আক্রমণের তাদেরকে স্বীকার করছে। তাহলে এই আইনজীবীদের নিরাপত্তা যদি না দিতে পারে, তাহলে এই আইনজীবীরা কিভাবে এই মামলাগুলো পরিচালনা করবে? তাহলে ওই বিষয়গুলো আবার চলে আসছে, টার্গেট কিলিং বা আমরা যারা কী বিভিন্ন বিষয় দেখা যায় আমাদের নিরাপত্তাহীনতা, সেই বিষয়গুলো আসছে। সুতরাং আমাদেরকে বোধহয় সময় এসছে এগুলো সবগুলো খুব বিচার বিশ্লেষণ করে এবং এক্সামিন করে দেখা। মিস্টার মামুন, উনি আইন অঙ্গনের কথা বললেন, কিন্তু আমি সামগ্রিকভাবে একটু, যেহেতু উনি রিফর্মের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, বেগম জিয়া কীভাবে সাফার করেছেন সেটা বলেছেন, বিচারক চেয়ারে বসে কি বলেছেন, শপথবদ্ধ রাজনীতিবিদ, সেটার কথা উল্লেখ করেছেন। এই পুরো ঘটনাটি আসলে, মানে এই ঘটনা বলি বা ঘটনার প্রবাহ মূলত আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা দুর্বলতার প্রকাশ। সেটা হচ্ছে যে সব কিছুকে, রাষ্ট্র, সরকার এবং দলকে এক করে ফেলা, দলীয়করণ করা, এবং তার সুফল আজকে আপনারা যারা ক্ষমতায় যখন বিরোধী দলে ছিলেন তখন ভোগ করেছেন। কিন্তু একই ধারা আপনারাও অব্যাহত রাখছেন কিনা সেটা আমার প্রশ্ন। উনি রিফর্মের কথা বলেছেন, যেমন ধরেন নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, উনি সেটা উল্লেখ করেননি। সুপ্রিম কোর্ট বারের যে ইলেকশন হলো সেখানে যেটা হয়েছে সেটাও আনঅ্যাকসেপ্টেবল অনেকের কাছেই, যে আপনি কেন দলীয় পরিচয় বলে তাকে নির্বাচন করতে দেবেন না। আবার এখন প্রধানমন্ত্রী যদিও এই যে সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়ার কথা বলতে গিয়ে মেধা যোগ্যতার কথা বলেছেন, কিন্তু আমরা আবার একই সঙ্গে দেখলাম যে কতগুলো কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে সব বিএনপির বা তার যুব সংগঠনের নেতাদের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক। এর আগে আপনার নিশ্চয়ই স্মরণ থাকবার কথা যে যখন জেলা পরিষদগুলোর প্রশাসক নিয়োগ দেওয়া হলো, সেই সময় সমালোচনা হয়েছে যে আপনারা নির্বাচনের পথেই হাঁটতে পারতেন, সেটা না করে দলের লোকজনকে এখানে কেন বসানো হচ্ছে। সো পরিবর্তনটা আসলে কোথায়, এবং পরিবর্তন তো মানুষ আসলে দেখতে চাইবে। আপনারাও সংস্কারের কথা বলেছেন, আপনারা 31 দফার কথা বলেছেন, নোট অফ ডিসেন্ট দেয়া থাকলেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন, ওই প্রসেসের মধ্যে দীর্ঘদিন ছিলেন, ম্যানিফেস্টোতে আপনাদের প্রচুর রিফর্মসের কথা হচ্ছে, সেগুলো আসলে কোথায়?
না আমি কিন্তু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের আচরণে, শুধু প্রধানমন্ত্রীর একার আচরণের পরিবর্তন দিয়ে বা রিফর্ম দিয়ে তো আসলে গোটা ব্যবস্থাকে মানুষ বিচার করবে না, একটা সময় পর্যন্ত হয়তো করবে, তারপরে নিঃসন্দেহে করবে। ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই যে প্রধানমন্ত্রী একক আচরণ পরিবর্তন বা তার গুণগত আচরণের পরিবর্তন দিয়ে সারা দল বা সরকারকে মানুষ বিবেচনা করবে না। সরকারকে মানুষ বিবেচনা করবে সরকারের পরিবর্তন দিয়ে, সরকারের কার্যক্রম দিয়ে। আর যে কথাটা বলেছেন যে এখানে সংস্কার, নিঃসন্দেহে বিএনপি নির্বাচনের আগে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, সেই জায়গাগুলোতে কিন্তু কাজ শুরু হয় নাই বা করা হয় না এরকম না। কিন্তু আমি যেটি শুরুতেই বলেছি যে বিএনপিকে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। একটা ধ্বংসপ্রান্ত দেশের মানে শেষ প্রান্ত থেকে বিএনপিকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করতে হবে। কাজেই সরকারের বয়স মাত্র 5 মাস। আমরা নির্বাচিত, মানুষ তো দেখতে চাইবে যে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন, জি চেষ্টা করছেন। নির্বাচনের 5 মাসের প্রথম আমাদের 1 মাসের বেশি সময় গিয়েছে এই যে সমস্ত সংস্কারের Ordinance করা যেগুলো ছিল, 133টা ordinance। সেটাতে আমাদের পুরো 1 মাস চলে গিয়েছে। মাঝখানে একটা গ্যাপ ছিল, এরপরে বাজেট অধিবেশন গিয়েছে। বাজেট অধিবেশনে আমাদের প্রায় 1 মাসের বেশি সময় গিয়েছে। বাজেট পাস হয়েছে, বাট এটা এখনো ইমপ্লিমেন্ট সেভাবে কার্যত শুরু হয় নাই। কাজেই আমি মনে করি যে এই রিফর্মের জন্য যে যথেষ্ট সময় প্রয়োজন, এই সময়টা এখনো আমরা পাস করতে পারি নাই। বাট রিফর্মের প্রক্রিয়াগুলো কিন্তু আলটিমেটলি শুরু হয়েছে। সেই জায়গাতে আপনি যে বিষয়গুলো বলছেন, হ্যাঁ একটি বিষয় আমি ঘুরে ফিরে একই জায়গায় যেতে হয় যে 17 বছরে আপনি যদি বিবেচনা করেন, 17 বছরে একটা লম্বা সময়। এখানে পরিবর্তনটা, সংস্কারটা এমন পর্যায়ে, আপনি যদি একটা প্রশাসনের সংস্কার করতে যান, আজকে যে প্রক্রিয়া চলছে, আপনি একজনকে পরিবর্তন মানুষ কিন্তু 17 বছর শুনবে, কারণ এই আওয়ামী লীগের মুখে 21 বছর শুনতে শুনতে কিন্তু কান ঝালাপালা হয়ে গেছে যে বিএনপি জামাতের 21 বছর আমরা কিছুই পাইনি, কিন্তু করতে করতে কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। আমি 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 আপনার সাথে দ্বিমত করব না। আমি এই বিষয়টা একমত পোষণ করব যে সরকার যদি জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, এর দায়ভার সরকার কি বহন করতে হবে। বাট আমি যেটি বলতে চাই সেটা হলো যে, আমি যেটি বলছিলাম যে আজকের অবস্থানটা কি, আপনি একজন অফিসিয়ালকে পরিবর্তন করে আরেকজনকে আনছেন, যাকে আনছেন সে কে? সেও গত ফ্যাসিস্টের সুবিধাভোগী। তাকে পরিবর্তন করে যদি আপনি নিচ থেকে একজন আনেন, সে কে? সেও ফ্যাসিস্টের বিগত সরকারের সুবিধাভোগী। এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা হলো যে আপনি বিগত সরকারের যারা সুবিধাভোগী প্রশাসনে বা বিভিন্ন পর্যায়ে আছে, তাদেরকে আপনি একবারে অ্যাভয়েডও করতে পারছেন না, আবার তাদের উপর নির্ভরশীল হওয়া যাচ্ছে না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারকে মানে দেশটাকে টেনে নেওয়ার, তোলার একটি প্রক্রিয়ায় যেতে হচ্ছে। বাট আমি মনে করি যে এটার জন্য একটা সময় প্রয়োজন। যথেষ্ট সময় আমরা এখনো অতিবাহিত করতে পারি নাই। সরকার সবেমাত্র কার্যক্রম শুরু করেছে, এটি সময়ের প্রয়োজন। আমাদের বিশ্বাস, যেটি আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পথে হাঁটছেন, হ্যাঁ এটি আপনি আপনার সাথে দ্বিমত করবো না, আমি আবারও একমত পোষণ করছি যে শুধুমাত্র প্রধানমন্ত্রীর চিন্তা চেতনা পরিকল্পনা বা তার পরিবর্তনের মধ্য দিয়ে এই সমস্ত পরিবর্তন আশা মানে সঠিক পথে যাবে, এটা আমরা আশাবাদী না। আশাবাদী যে সকল ক্ষেত্রে সকলকেই পরিবর্তন হতে হবে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রধানমন্ত্রীর সাথে সরকারের সকলকেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মুখোমুখি হতে হবে। আরেকটি বিষয় বলেছেন আপনি, আমি আমার অবস্থান থেকে আমি যেটি বলতে চাই যে আপনি যেটি বলেন যে জেলা পরিষদ বা বিভিন্ন কর্পোরেশনে যে সর্বশেষ এটি সমালোচনার মুখোমুখি হয়েছে। তো আমি যে বাস্তবতাটা বললাম যে আপনি নির্বাচনের কথা বলেন, নির্বাচনটা কোন পরিবেশে দিবেন, কোন প্রেক্ষাপটে দিবেন, সেখানে একটি শূন্যতা বিরাজ করছে। সেখানে যারা প্রশাসনের লোকজন, তারা বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের নানাভাবে সুবিধাভোগী। তাদের উপর ডিপেন্ড করে আপনি এই জায়গাটাকে উত্তরণ ঘটাবেন, আপনি একটি পর্যায়ে নিয়ে যাবেন, আমি এটাকে আর সমীচীন মনে করি না। যে কারণে একটা সীমিত সময়ের জন্য হলেও সেইখানে একজন প্রতিনিধি দেওয়া হয়েছে, যারা এই জায়গাটাকে সঠিক পথে উত্তরণ ঘটাবেন প্রধানমন্ত্রীর পরিকল্পনা নির্দেশনা অনুযায়ী, এবং আমরা মনে করি যে একটা সঠিক জায়গায় আমরা যেতে সক্ষম হব তাদের নেতৃত্বে। এখানে আসলে দলীয়করণের কোনো বিষয় আমি সেভাবে দেখি না। আপনাদেরকে আমি যেটি অনুরোধ করব সেটা হলো যে তাদেরকে যে সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই সময়ের যথাযথ দায়িত্ব পালন করে কিনা, বা সেইখানে তারা দলীয়করণ করে কিনা, দলীয় দৃষ্টিভঙ্গিতে যায় কিনা, এই সময়টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ব্যারিস্টার
হাসানি ইমাম হোসেন। আমি আমি একটু অ্যাড করে আমি যদি বলি, সেটা হচ্ছে ওই 17 যে একটা দুষ্ট চক্র, একটা বলয় তৈরি হয়েছে, সেই বলয়টা যদি বলি, যেমন আমি বললাম সুপ্রিম কোর্ট বারের নির্বাচনটা, সেই সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে কারো কোনো কিন্তু বাধা নেই, কিন্তু আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বারে যারা মিসকন্ডাক্ট করে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে না? যদি আপনি যারা নির্বাচনকালীন, আগের নির্বাচন দেখা গেছে আমাদের সেক্রেটারি বর্তমান যে ইনি অ্যাটর্নি জেনারেল, তাকে নির্বাচিত হবে, তাকে জেলেও যেতে হয়েছে, এগুলো করেছে আইনজীবীরা। একজন নির্বাচিত সেক্রেটারিকেও তাকে তার নির্বাচনের রেজাল্টটাকেও তারা ছিনিয়ে নিয়েছে। ইলেকশন কমিশনার যিনি ছিলেন, যিনি অনেক পরিবর্তন ছিলেন, তাকেও বোতল ছুঁড়ে মেরেছে, তার সঙ্গেও মিসকন্ডাক্ট করেছে, এবং সেই যাতে নির্বাচন পরিচালনা থেকে কখনোই আর নির্বাচন পরিচালনা সেরকম পরিবেশ সৃষ্টি করেছে। সুতরাং আমার কথা হচ্ছে, ইন্টারন্যাশনালি আপনি যে আমার দেশকে কেন মিসরিপ্রেজেন্ট করছেন, আপনি কেন মিথ্যে কথা বলেন? ইভেন যখন আমরা রিসার্চ করে দেখছি আগের যে মানে যেগুলো ছিল, রেকর্ড ছিল, তারপরে যেগুলো আমাদের ইউটিউবে ছিল, সেগুলো নাই হয়ে গেছে। তাহলে কি পরিমাণ তারা সাইবার বলয়ে সাইবার সভরেন্টিতেও কাজ করছে, এবং সেগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমি ওনাকে বলবো যে আপনি যেহেতু একজন পার্লামেন্টেরিয়ান, এই জায়গাগুলো আমাদের রিসার্চ করা দরকার, এই জায়গাগুলো বন্ধ করা উচিত, এবং কারা করছে এই জায়গাগুলো যদি না করেন, ইন্টারন্যাশনালি আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু ওরা ক্ষুণ্ণ করছে, এবং ওরা কিন্তু সব দিক থেকেই কিন্তু এখনও কিন্তু সক্রিয় রয়েছে। না, ধন্যবাদ আপনাকে। আমি একটু বলি আর কি বিষয়টা। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না। বিগত সময় যেটি হয়েছে, যেটি আপনি বললেন যে বারের সেক্রেটারিকে জেল খাটতে হয়েছে, নির্বাচনকে সম্পূর্ণরূপে কক্ষিগত করা হয়েছে। জি জি জি, বিএনপি আওয়ামী লোকরাই করেছে, আমি সেটাই বলছি। সেই জায়গার থেকেই কিন্তু আজকে আমরা সরকারে এসেছি। কাজে এই সরকার যদি সেই জায়গা থেকে সরে আসতে না পারে, এর দায় একটা সময় এই সরকারকে বহন করতে হবে। আমি সরকারি দলের প্রতিনিধি, আমি সরকারি দলের এমপি হলেও এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই, বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে পরিণতি মোটামুটি একই রকম। একটা চ্যালেঞ্জ আমরা কিন্তু মুখোমুখি হয়েছি, সেটা হলো যে সেই প্রেক্ষাপটে বিএনপি কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছিল না, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছিল না। আজকে মানে আপনার আইনগত দৃষ্টিভঙ্গি থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন। সঙ্গত কারণেই এই দাবিটি অযৌক্তিক হবে না যে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কেউ সেই সংগঠনের নামে বা সেই সংগঠনের ব্যানারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ সমর্থক বাংলাদেশে কেউ থাকতে পারবে না বা রাজনীতি করতে পারবে না, ব্যাপারটা কি এরকম? এটা হয়তো একটা সময় আপনি হয়তো, আমি ধরে নিলাম সেটা নিয়ে হয়তো বিতর্ক কেউ তুলতে পারেন যে রাজনীতি নিষিদ্ধ করা ঠিক আছে কিনা, দল নিষিদ্ধ করা ঠিক আছে কিনা, কিন্তু একটা দলের সমর্থক হয়ে তিনি ভোট দিতে পারবেন না, প্রার্থী হতে পারবেন না। আমার জানা মতে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে এটা আমার হতে দেওয়া হয়নি, প্রার্থী হতে দেওয়া হয়নি। না, প্রার্থী না হওয়ার কারণ ওই যে বললাম যে সে বেরিয়ে গিয়ে ওই স্লোগানটা দিচ্ছে, তার মানে হচ্ছে সে নিজেকে রিপ্রেজেন্ট করছে না, সে দলকে রিপ্রেজেন্ট করতে আসছে না। কিন্তু কাগজে কলমে যে শুধু দল হিসেবে কাগজ সাবমিট না করে মনোনয়নপত্র, তাতে তো আইনত তার অ্যাকশনগুলো তো তার আইনজীবী সুলভ হতে আমি এই হবে। বিষয়ে একটু বলি যে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বা আওয়ামী লীগের যারা বিগত সরকারের ফ্যাসিস্টের দূষর, তাদের সংখ্যাটা কিন্তু খুব সীমিত না। আওয়ামী লীগ কিন্তু ছোট্ট রাজনৈতিক সংগঠন ছিল না, অনেক বড় একটি রাজনৈতিক সংগঠন। কাজে তাদের এই সুবিধাভোগী বা দূষর আমরা যেটি বলি, সেটার সংখ্যা কিন্তু খুব সীমিত না। বাট আপনি যদি 5 আগস্টের পতনের পরে দেখেন আইনগত ব্যবস্থা কতজনের বিরুদ্ধে নেওয়া হয়েছে, সবার বিরুদ্ধে বা অধিকাংশের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মূল কথা হচ্ছে যদি অপরাধী হয় তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, কেউ আপত্তি করবে না। অপরাধের মাত্রাটা তো আসলে আপনি যদি বলেন, আমি এভাবে বলবো যে গত 17 বছরে ফ্যাসিস্টের সেই মুভমেন্টের কারণে অপরাধের মাত্রাটা শুধুমাত্র ফ্যাসিস্টের সীমিত কিছু লোকজন এটা বলা যাবে না। আওয়ামী লীগের রাজনৈতিকভাবেই তারা অপরাধের মাত্রায় ক্ষেত্রে চলে গেছে। রাজনৈতিকভাবে দলগতভাবে আওয়ামী লীগ কিন্তু আজকে ফ্যাসিস্টের দলে পরিণত হয়েছে, সরকারগতভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে। এবং সেই ফ্যাসিস্টের পতনের পরে যেটি আইনগত অবস্থান, সেটি হলো যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। বাট আওয়ামী লীগের সেই সময় যারা মন্ত্রী পর্যায়ের বা এমপি পর্যায়ের ছিল, সেই পর্যায়ে অনেকের বিরুদ্ধে হয়তো মামলা হয়েছে, আইনগত অবস্থান, কিন্তু পরবর্তী যে ধাপছে সেই ধাপের বিরুদ্ধে কিন্তু আইনগত কোনো ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়া হয় নাই।
এরা কিন্তু না, কিন্তু নিষিদ্ধ হওয়ার কারণে হয়তো প্রকাশ্যে আওয়ামী লীগ করতে আইনগত পারছে না। ব্যবস্থা না নিয়ে আপনি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন কিনা? অধিকার মানে কি, যখন আপনি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হবে সেই তো তখন তো সেই দলের সকল কর্মকাণ্ডে নিষিদ্ধ। দলের কর্মকাণ্ড নিষিদ্ধ, তার নিষিদ্ধ। নিশ্চয়ই ভোট এখন দেয়া, আপনি প্রার্থী হওয়া। একজন রাজনৈতিক দলের আমি আপনার কাছে আপনিও বলবেন, আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের কর্মী ছিল, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, সে আগামী স্থানীয় সরকার যে নির্বাচন হবে সেখানে অংশ নিতে পারবে কিনা? এই প্রক্রিয়ায় একটি আলোচনা কিন্তু আছে, এখনো আছে, যে বিগত সরকারের বা সরকারি দলের বেনিফিশিয়ারি যারা অফিসিয়ালি বিভিন্ন কমিটিতে ছিল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটা প্রক্রিয়া আছে। সেটা কোন আইনে? এটা এখনো মানে বাংলাদেশের সংবিধান সেটা অ্যালাউ করে কিনা, সংসদে এরকম কোনো আইন আপনারা পাশ করেছেন কিনা, বা আদালতে এটা? আমি যদি মানে এভাবে বলি যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন, তো এখন আপনি আওয়ামী লীগ বলতে কাকে বোঝাবেন? যারা এখন আওয়ামী লীগ করবে তাদেরকে বোঝাবেন, না বিগত সময় যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে বোঝাবেন? যদি বিগত সময় যারা আওয়ামী লীগ করেছে, যারা অন্যায় অপকর্ম করেছে তাদেরকে বোঝান, তাহলে তারা তো আসলে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে, ফ্যাসিস্টের দোসর হিসেবে তারা আবার এই দেশে নতুন করে রাজনীতি করার সুযোগ পাবে, রাজনৈতিক কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে, এই বিষয়টা বাধাগ্রস্ত হবে আইনগতভাবে, এটা আমি মনে করি আর কি। যে এখন মূল কথায় যদি আসেন, নিষিদ্ধ কেন হলো, এই কারণটাও যদি আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে আপনাকে আবার 24শে জুলাইতে যেতে হবে। সেখানে 17 বছর তো আপনার দমন পীড়ন হয়েছে, এবং আপনি দেখেন কত লোককে গুম করা হয়েছে, এবং পার্লামেন্টে আপনি বলতে পারবেন, পার্লামেন্টে বোধহয় ডিসঅ্যাপিয়ারেন্সের এই লটা বোধহয় খুব তাড়াতাড়ি বোধহয় চলে আসছে, বা হয়েছে কিনা, হ্যাঁ এখনো হয়নি, কিন্তু ড্রাফট বা চলে আসতেছে। তো সুতরাং দেখেন, এই যে আপনার আওয়ামী শাসনের দুঃশাসনের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও এটার শিকার, কে শিকার নয়। এবং আমার মনে আছে, আমি আরেকটি চ্যানেলে যখন কথা বলতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম আমি ডিসঅ্যাপিয়ারেন্স সম্পর্কে যা কথা বলছি পদন সবগুলো আমার কেটে দিয়েছে। তারপর থেকে আমি ওই চ্যানেলটা আমার হচ্ছে না, আর যে লাভ কি, যদি আপনি আমার কথাটাই কেটে দেন, তো আমাদের এরকম ছিল, তো আমাদের ভয়েসটাও কেটে দেওয়া হতো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে নিষিদ্ধ হওয়ার পেছনে আপনি দেখেন, যদি আমি বলি পার্শ্ববর্তী দেশে দেখেন, এই কয়েকদিন আগে ককরোচ মুভমেন্ট দেখেন, ছোট্ট একটা কথা, ছোট্ট একটা শব্দ চিফ জাস্টিস বলেছেন, এবং দেখেন ওটা থেকে করতে 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 বিস্ফোরণ হয়ে কোথায় চলে গেছে। এবং আন্দোলনে আপনি যদি বলেন যে না সরকারের পতন হয়নি, কিন্তু আমি বলবো সরকারের ওই চেয়ারে যদি 4টি পা থাকে, তাহলে একটি পা ভেঙে গেছে। তাহলে দেখা গেছে যে কোথাও হয়নি। আপনি এই প্রথম দেখেন এই তার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগে আমাদের এখানেও একটা আন্দোলন হয়েছে, ফার্মের মুরগি বাইরে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে জেনারেশনটাকেও আমাদেরকে মাইন্ড রিড করতে হবে, সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টটাও আমাদেরকে বুঝতে হবে, আমাদের অনেকগুলো বিষয় আছে। তো ডেভেলপমেন্টে যদি ওই যে আমরা আবারও যদি যাই, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বলতে কিন্তু মিডিয়ার যদি আপনি আসেন, মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া আছে। এখন আপনি আমাদের যদি আমি যেভাবে বলি যে আমি প্রেজেন্টে বসবাস করছি, আমার ফিউচার কমে আসছে বয়সের কারণে। যাদের ফিউচার আছে আপনাকে তাকে নিয়ে ভাবতে হবে, যে জেনারেশনের ফিউচারটা আছে তাদের মাইন্ড রিড করতে হবে, তাদের ডেভেলপমেন্ট কোনটা বলতে চাচ্ছে, তারা কি চাচ্ছে, অনেকগুলো বিষয় আছে। আর এই যে রাজনৈতিক দলটার বারবার আসলো আজকের আলোচনায়, সেটা হচ্ছে নিষিদ্ধ হওয়ার পেছনে তারা তো জামাত ইসলামকেও নিষিদ্ধ করেছে তার আগে, তো জামাত তো এখন সেটা বলছি না, করেছে তাদের ভাষায় তাদের করেছে। এখন তারা যে এই যে হত্যাকাণ্ড, যে অ্যালিগেশনগুলো আছে, এগুলো তো এখনও কোনো জায়গায় নিষ্পত্তি হয়নি। 24শে জুলাইয়ের যে আন্দোলন এবং যে তাদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড অভিযোগ, এগুলো না হওয়া পর্যন্ত আপনি কি করে ওই দলটিকে আবার রিভাইভ আবার আগের জায়গায় নিয়ে আসবেন? এবং এই দলের সমর্থক যারা, আমি খুব শুধু আমার ওপিনিয়নটুকুই দিচ্ছি, দলের আমাদের হয়তো খুব পরিচিত, খুব ভালো, কিন্তু আপনার অ্যাকশনটা কী? আপনার অ্যাকশন দেখতে হবে। আপনার অ্যাকশন দেখে সব কিছু বিবেচনায় আসবে। আপনি নির্বাচনে যেতে পারবেন কি পারবেন, আপনি নির্বাচন করবেন, নির্বাচনে গিয়ে আপনি ওই কাজগুলোই করবেন, বা আপনি ওই প্রতিনিধিত্ব করছেন, তাহলে তো আপনি সঠিকভাবে আপনি আসছেন না। আগে আপনি ফেয়ারলি হন, আপনি ফেয়ার হয়ে আপনি আসেন, তাহলে দেখা যাবে যে আপনার যে নির্বাচনী বাংলাদেশের কনস্টিটিউশনে যেটা আছে সে রাইট নিয়ে আপনি কথা বলতে পারবেন। এবং তার আগেও আপনার এটা বিবেচনায় নিতে হবে, আপনি কত মানুষের, কত এই জনগণের রাইট আপনি ক্ষুণ্ণ করেছেন। আপনি যদি অন্যের অধিকার ক্ষুণ্ণ করেন আর বলেন আমার অধিকারটা অক্ষুণ্ণ থাকবে, তাহলে তো হবে না। তো সুতরাং এইটা সবসময় আপনার রিভার্স, এই রিটার্নটা আসবে। একটা প্রসঙ্গ, যেহেতু আপনি আইনজীবী, উনি আইন প্রণেতা,
রাজনীতি নিষিদ্ধ করে আসলে কোনো সুফল কোনো রাজনৈতিক দল পৃথিবীতে উদাহরণ কি বলে যে সেটা দিয়ে কোনো সুফল পাওয়া যায়? কেন নিষিদ্ধ যাকেই করবেন সে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবার চেষ্টা করবে, ফেরত আসার চেষ্টা করবে, তার কাজ করার চেষ্টা করবে, সেটা কিভাবে সামলাবে? ইতিহাস তো তাই বলে। ইতিহাসের আমরা যদি দেখি বিভিন্ন দেশের সেগুলোই বলছে, কিন্তু বর্তমানটাকেও তো আপনি উপেক্ষা করতে পারবেন না। বর্তমানে আপনি যে রিপারকেশনটা না, দেখবেন, যারা বলছেন তারা বলছেন যে মানে এই আইডিয়ার বিপক্ষে যারা, তারা বলছেন যে আপনি প্রত্যেকটা অপরাধের বিচার করেন, কঠোর শাস্তি দেন, কেউ বলছে না যে এদের বিচার করা যাবে না, কিন্তু রাজনৈতিক দল মত সেটাকে আপনি ওনারা তো ওনাদের অপরাধগুলো স্বীকার মামুনও করছেন বলছেন না। যে ওনারা তো ওনার অপরাধ জামায়াত স্বীকার ইসলামী করছেন আজকে না। জামায়াত একটা ইসলাম সাধারণ বাণিজ্য নির্বাচন নিয়ে আপনি চলে যান সাউথ কোরিয়াতে। 1971 সালের চেয়ে বড় ইতিহাস তো বড় সময় তো আমাদের নিশ্চয়ই জীবনে না, নেই। নিশ্চয়ই তো না। জামায়াত ইসলামী তো আজকে পর্যন্ত এসছে, ভুল হ্যাঁ, স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই, তো জামাত রাজনীতি করছে না বাংলাদেশে, করছে। পার্লামেন্টও আছে। আমরা খুব আমি বলতে যাচ্ছি, আমরা দূরবর্তী ভবিষ্যৎটা আমি বলতে পারবো না, নিয়ার ফিউচারে খুব কাছাকাছি সময়ে আপনি তো একটা বলয় তৈরি হবে, সামাজিক বলয় তৈরি হবে, যেই বলয়ে সামাজিক আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্টের বিষয় আছে, মাইন্ডসেট আছে, জনগণকে সেই জায়গায় জনগণ রেডি কিনা সব কিছু, এবং তারা কতটুকু নিজেদেরকে কি বলবো আপনার কারেকশন করে এসছে, রিফর্ম করে এসছে, অনেক বিষয় আছে। পলিটিক্যাল পার্টি যেই আসুক, রিটার্ন হবে কি হবে না সেটা পরে, কিন্তু তাকে তো রিফর্ম সব জায়গায় হতে হবে। সেটা রাজনৈতিক দল বলেন, সেটা জুডিশিয়ারিতে বলেন, সেটা বার কাউন্সিল বলেন, সেটা মেডিকেল বলেন, প্রত্যেকটা সেক্টরে আমাদের রিফর্ম তো ভালোর জন্য। গতকাল আর পরশুর মধ্যে নিশ্চয়ই পার্থক্য প্রশ্ন থাকবে। হচ্ছে যে আপনি রিফর্ম করছেন কিনা, আপনি এটা আইন আমাদের ইনস্টিটিউশন বিল্ড করছেন কিনা, আপনি চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করছেন কিনা। আর যদি একই বৃত্তে ঘুরতে থাকেন তাহলে তো ইস্যু হচ্ছে যে রাজনীতিতে যার শক্তি বেশি সেই সার্ভাইভ করবে। আজকে হয়তো আপনি ক্ষমতায় আছেন, আরেকজন বেশি ক্ষমতায় শক্তি নাই, জয় হবে। তার যদি শক্তি থাকে, সে যদি জনসমর্থন বা অন্য কোনোভাবে শক্তি প্রয়োগ করতে পারে, বল প্রয়োগ করতে পারবে, সেই জয়ী হবে। কিন্তু আমাদেরকে তো সবসময় অপটিমিস্টিক থাকতে হয়। অফকোর্স। বেশ, আমি এই বিষয়টি এভাবে বলতে আমি চাই, একটু প্রভোগ করবার চেষ্টা করছি আপনাদের। না ঠিক আছে, আমি 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 এই বিষয়টি এভাবে বলতে চাই যে আসলে মানে ক্রিমিনাল অফেন্স সবসময় ব্যক্তিগত দায় বহন করে। আমি যদি কোনো অপরাধ করি, অপরাধের দায় আমাকে বহন করতে হবে। বাট বিগত সরকারের সময় যেটি হয়েছে 17 বছর এবং শেষ বেলায় ছাত্র জনতার আন্দোলনে যেভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এটা রাজনৈতিকভাবে এবং সরকারভাবে যদি আপনি দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে আওয়ামী লীগের মানে সেই সরকার পুরোটাই এই হত্যাকাণ্ডের সাথে ইনভলভ ছিল, এই ফ্যাসিস্ট প্রক্রিয়ার সাথে ইনভলভ ছিল। এবং রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিন্তু এই মানে হত্যাকাণ্ড থেকে শুরু করে এটা প্রতিরোধের সাথে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জড়িত ছিল। যে কারণে আজকে যে অভিযোগ, যে আবেদন, সেই বিচার প্রক্রিয়াটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারভাবে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে, একক ব্যক্তি কারো বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ না। শেখ হাসিনা বা শেখ হাসিনার গভর্নমেন্টের কোনো পার্ট বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে না। ইস্যু হচ্ছে যে সেটা তো আমি এই আদালত কর্তৃক প্রমাণিত বা আমি এই জায়গায় আমি ওই জায়গাটাতে আসছি। আপনি যে জায়গাটা বলছেন আমি সেই জায়গাটাতে আসছি। আপনি যে প্রক্রিয়া বলেন যে এরা কি রাজনীতি করার অধিকার রাখে না বা এরা কি নির্বাচন করার অধিকার রাখে না সমর্থক থেকে, দলটাই আদালতে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সেই হলো জায়গাটাতেই কিনা। বলছি। সেই জায়গায় একটা সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের বিপর্যয় ঘটেছে, পতন ঘটেছে, ফ্যাসিস্টের পতন ঘটেছে। যেই সংগ্রামে এই বাংলাদেশের মানে প্রতিটি পেশা শ্রেণীর মানুষের সর্বাত্মক অংশগ্রহণ ছিল। সঙ্গত কারণেই আজকে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, এটার সাথে সারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট জড়িত। বাট আমার বক্তব্যটা হলো যে আপনি যেটি বলছেন যে এই মুহূর্তের সিদ্ধান্ত, এই মুহূর্তে আমাদের বক্তব্যটা এরকম যে ফ্যাসিস্টের মানে 17 বছরের দুর্নীতি বলেন, দুঃশাসন বলেন, দলীয়করণ বলেন, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড, সেটির বিচার প্রক্রিয়া শেষ না করে যদি এই মুহূর্তে আপনি তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেন বা অন্য কোনো প্রক্রিয়ায় তারা যদি উত্তরণ ঘটাতে পারে, তাহলে এই বিচার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যে কারণে আমি মনে করি যে আপনাকে ফরে টাইম বিং আপনাকে ওয়েট করতে হবে যে বিচার প্রক্রিয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরে। কিন্তু অনেক সময় বলা হয় যে এই পলিটিক্যাল রেটোরিকটা জারি রাখবার জন্যেই আসলে বিচার টিচার হয় না, এটা দিয়ে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা। যেমন উদাহরণ হিসেবে বলি, আপনি ব্যারিস্টার ইমাম হোসেন আরও ভালোভাবে বলবেন যে এই যে আজকের প্রধানমন্ত্রী সম্পর্কে আওয়ামী শাসনামলে
নানা প্রোপাগান্ডা চালানো হয়েছে, নানাভাবে তাকে চিত্রায়িত করা হচ্ছে। হাওয়া ভবনের আলোচনা এসেছে, বিদ্যুৎ খাতে এত দূর লুটপাট হয়েছে, কিছুই তারা প্রমাণ করতে পারেনি। করেনি আমি এটা ছোটখাটো বলবো দুই না, একটা মামলায় কিছু একটা আমি প্রমাণ বলবো না দেখিয়ে যে আওয়ামী লীগ সেখানে ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে আওয়ামী লীগ সেই সময় চেষ্টা করেছে তার বিরুদ্ধে সেই অভিযোগগুলো প্রমাণ করার জন্য, Fine. বাট তারা প্রমাণ করতে পারে ফাইন, আমি আপনার সঙ্গে অ্যাগ্রি করি, আপনার সঙ্গে ভিন্নমত পোষণ করছি না বিতর্কের খাতিরে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন আপনি প্রমাণ করা ছাড়া বা আদালত কর্তৃক শাস্তি দেওয়া ছাড়া আপনার এই বয়ান কতদিন মানুষ গ্রহণ করবে? এটা এই কারণেই আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে এই বিচার প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করতে হবে এবং সেই লক্ষ্য জাতীয় সংসদে সর্বশেষ ওই বাজেট অধিবেশনের সর্বশেষ বক্তৃতায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী যে অবস্থান তুলে ধরেছেন, তাদের অবস্থান থেকে তাতে আমরা দেখেছি যে বেশ কয়েকটি মামলা রায় ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু মামলা রায়ের প্রক্রিয়া আছে এবং অধিকাংশ মামলাগুলো বিচার প্রক্রিয়ায় কিন্তু আছে। অনেক সমালোচকের অভিযোগ যে মামলা অধিকাংশগুলোই ওই আওয়ামী স্টাইলে হয়েছে। একটা জেনুইন মামলা দাঁড় করানো, তার জন্য যে পরিশ্রম করতে হবে সেভাবে করে দরকার হলে অল্প কিছু মানুষকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আসলে একটা উদাহরণ তৈরি করা আমি দরকার। আপনার সাথে কিন্তু ওই আওয়ামী সময়ের ওই যে গায়েবী মামলা, আমি আপনার এই এক মামলায় 1000-2000 জনকে আমি- আসামি করা, আমি শেষ আপনার এই পর্যন্ত কোনোটাই বক্তব্যের টেকে না। সাথে একমত পোষণ করি যে বিচার প্রক্রিয়াটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আনতে হবে, গ্রহণযোগ্যতা আনতে হবে। এটা এই বিচার প্রক্রিয়াটা এমন বলা যাবে না যেটি মানে মৃত ব্যক্তি আসামি, বিদেশে থাকা ব্যক্তি, ঘটনার সময় আসামি, এই প্রক্রিয়ায় গেলে শিল্পী, সাহিত্যিক, যে যেখানে সবই খুনের মামলার আসামি। এই প্রক্রিয়ায় গেলে বিচার প্রক্রিয়া নিয়ে আবার মানুষের কারণ আপনি হয়তো লোয়ার কোর্টে এক ধরনের রায় দেখাতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত কতখানি কোনটা টিকবে ব্যারিস্টার ইমাম হোসেন। যে আমি যেটা বলতে চাই, আপনি দেখেন এই মামলা এবং এই পুরো আলোচনায় আবার ওই যে পলিটিসাইজেশনের প্রসঙ্গটা আসে, পুরো আলোচনায় মেধা যোগ্যতার প্রশ্নটা আসে, যে বিচারক হিসেবেও বা নানান জায়গায় যোগ্য মানুষ আছেন কিনা, নাকি তারা আদিষ্ট হয়ে সব কিছু করবেন। জি, আমি যেটা প্রথমে শুরু করতে যাচ্ছি, দেখেন আমরা তো এই আমাদের যদি দল বলেন বা বর্তমান আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিএনপি যে ক্ষমতায় এসছে, তার আগে ইন্টারিম গভর্নমেন্ট ছিল। এই মামলাগুলো কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। এখানে আপনার ইন্টারিম গভর্নমেন্ট ওই যে আপনি যেই কথাগুলো বললেন যে এইভাবে করেছে, ওইভাবে করেছে, গড়পড়তা করেছে, তাদের হয়তো সেই অর্থে তাদের ব্যর্থতা হবে, কারণ এবং তারা মামলা নিয়ে বাণিজ্যও হয়েছে। বলা হয়ে থাকে। তো সেইখানে পাবলিক পারসেপশন তো এরকমই, তাই না? আমরা হয়তো সুস্পষ্টভাবে বলছি, কিন্তু পাবলিক পারসেপশন এরকমই। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করেছে, ভুলটা যদি ইন্টারিম গভর্নমেন্ট করেছে, এবং ম্যাক্সিমাম আপনি দেখবেন যে বিএনপি এখন আসার পরে এই বড় মামলাগুলো যেগুলো আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, এই মামলা কিন্তু আগেই হয়েছে ইন্টারিম গভর্নমেন্টে, এবং জাজমেন্টও হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকার এখন এই যে তারপরে এক্সিকিউট, তো সে তো এখন নয়, ফিজিটিভ, তো ওনার এটা কিভাবে এক্সিকিউশন হবে, বা উনি আসবেন কি না, উনি অ্যাপিল করবেন না, অনেকগুলো বিষয় রয়েছে। শুধু আমি ওনারটা বললাম। আর সাধারণ মামলার ক্ষেত্রে আমার মনে হয় না এই ধরনের অভিযোগ এখন এই সময়ের পর থেকে ওইভাবে আসছে, চেষ্টা করা হচ্ছে আমি যতদূর জানি, কিন্তু আসলে নিশ্চয়ই ওগুলো খুব একটা ধোপে টিকবে না। যেটা আপনি প্রথম থেকেই বলার চেষ্টা করছেন যে একই কায়দায় যদি আমাদের এই সময় করে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তফাৎটা কোথায় হলো? এই তফাৎটাই তো সবাই চেয়েছে, ডিসক্রিমিনেশনটাই তো চেয়েছে। আগে আমি যেভাবে ডিসক্রিমিনেশন, যে এখন যাতে আমার ডিসক্রিমিনেশনটা না হয়, আমি যেভাবে আমি ম্যানিপুলেশনের শিকার হয়েছি, এখন যাতে না হয়। যদি একই কাজে হয় তাহলে তো আমার কোনো রকমই আপনার ডিফারেন্সটা আমরা দেখছি না। আমরা মাঝে মাঝে কিন্তু এই জন্য বলি, জুলাইয়ের যে যারা আছে সেই বিস্ফোরণটা আবার আসে কিনা, বা ওই জিনিসগুলো আবার পার্শ্ববর্তী দেশে, ওটা দেখেও আমাদের একটা লেসন নেওয়া উচিত যে কখন কোনটাতে কী হয়। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে মেধার কথাটা আপনি বললেন, সেটা তো আমরা প্রধানমন্ত্রী আরও একটাতে আমরা দেখলাম যে উনি বলেছেন, যে আর্মিতেও বলেছেন যে মেধার ভিত্তিতেই প্রমোশন হবে। ইটস ভেরি গুড আইডিয়া, খুব আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি এই কথাটা শুনে, কারণ আমার কাছে মনে হয় যে এটা সবগুলো সেক্টরে মেধার আপনার মূল্যায়ন হতে হবে, সেটা জুডিশিয়ারিতেও হতে হবে। আপনি যদি শুধু ওই দেখবেন যে আপনার যে উইংস দলগুলো আছে সেগুলো দৌড়াদৌড়ি করবে বা এটা করবে, এরপরে এরাই বিচারপতি হবে, তার কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? তাকে তো মেধাবী লোককে, আপনার দুই দলেই মেধাবী লোক আছে, ওইখানেও ছিল এখানেও, কিন্তু মেধাবী লোকগুলো তো আপনি অ্যাপয়েন্টমেন্ট তো তাদেরকে দিতে হবে, তারপরে না আপনি তার থেকে রেজাল্ট পাবেন।
তো মেধার যদি বিবেচনায় যদি নেন তাহলে দেখা যায় দুটো জিনিস হবে, এই যে আমাদের মেধা বিদেশে চলে যায় আমার মনে হয় এটাও বন্ধ হতে পারে। আপনি দুটো, একটা হচ্ছে আমার বেতন খুব ভালো থাকতে হবে, আর বেতন ভালো নয় আমার সম্মান থাকতে হবে। আমাকে একটা জায়গায় তো আমাকে আপনি রাখবেন, আপনি ভালো বেতন না দিয়ে আমাকে সম্মানের জায়গায় দেন, আমি সম্মানটা নিয়ে কাজ করি, তাহলে আমার মেধাবী লোককেও তো আপনার মূল্যায়ন করতে হবে। তো মেধার মূল্যায়ন হলে দেশের উন্নয়ন হবে। আপনার প্রতিটা দেশের উন্নয়নে সারা পৃথিবীতেই যখন দেখবেন যে আপনি এখন যেমন আরেকটা হচ্ছে রিকনসিলিয়েশনের প্রশ্নও আসছে অনেকে, হ্যাঁ সাউথ আফ্রিকায় যে রিকনসিলিয়েশনের আসছে, রিকনসিলিয়েশনও আসছে। রিকনসিলিয়েশনের অর্থ কিন্তু অনেক বড়। রিকনসিলিয়েশন শুধু কনফ্লিক্ট অ্যান্ড রিকনসিলিয়েশন হলো সেটা না, এখন ন্যাশন ওয়াইড আপনি কীভাবে রিকনসিলিয়েশন করবেন। এই জাতির মধ্যে যে বিভাজন হয়েছে, রাজনৈতিক বিভাজন বলেন, রঙের বিভাজন বলেন, এইটা তো আপনার একটা রিকনসিলিয়েশন ফর দ্য ইন্টারেস্ট অফ নেশনস, এটা হতেই হবে। এটা যেমন একটা আছে, যারা সোশ্যাল মার্ডারার, যারা আপনি বললেন বিভিন্ন মিডিয়া সাংবাদিক অনেকেই আছে, তার সবাই তো আর গুলি করে হত্যা করে না, সবাই তো আর সবাইকে, কিন্তু কেউ কেউ তো সমাজকেও হত্যা করে। যার অবদান যদি সামাজিক হত্যাকারী হয় তাকে আপনি কী করবেন, তারও বিচার হতে হবে। সে যদি একটা মিডিয়ার এবং খুব আমারই প্রিয় অভিনেতা অভিনেত্রী যদি হন, আমি খুবই পছন্দ করি, কিন্তু তার অ্যাকশন এমন যে তিনি সোশ্যাল মার্ডার, তাহলে তাকেও আনতে হবে আইনের মাধ্যমে। হ্যাঁ, আইনের মাধ্যমে, ইন অ্যাকর্ডেন্স উইথ ল, নট, আমি তো কখনোই বলছি না। যেমন ধরেন ওই যে বলা হয় না ফ্যাসিস্টের দোসর বা চামচামি করেছে, সাংবাদিকদের একটা বড় অংশ করেছে, কিন্তু আপনার এই সাইকোফেন্সির তো আমি জানি না কোনো ল আছে কিনা যে তার বিচার করা যাবে সাইকোফেন্সির জন্য। এটা অনেকভাবেই তো আপনার নিয়ে আসতে পারে, ওইভাবে তো আর আপনি বলতে পারছেন না, কিন্তু জিনিসটা হচ্ছে আপনার ল না থাকলে প্রয়োজনে আপনি আইন প্রণয়ন করেন। একজন সাইকোফেনকে একজন মানে ওই যে সাধারণ ভাষায় সাধারণ মানুষ যে চামচা বলে, তাকে তো আপনি আর মার্ডার কেসে দিয়ে বিচার করতে পারবেন না, চামচামির জন্য আইন প্রণয়ন। চামচামির জন্য তো শব্দটা নাই, কিন্তু অ্যাকমপ্লিস হিসাবে আছে, অ্যাবেটর হিসাবে আছে। যদি আপনি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে বলি, আপনি একটা অ্যাকশন করেছেন, আমি যদি উনি একটা কাজ করলেন যেটা আইন, সেভাবেই তার মামলাটা দাঁড় করা হবে। আমি তো আপনাকে এটা বললাম যে ইন্টারিম গভর্নমেন্টের হয়তো ওইভাবে ছিল না, তারা করেছে, আমাদের তো আর পার্টিসিপেশন ছিল না, কিন্তু বর্তমানে কি হচ্ছে সেটা আমি বিবেচনায় নিব। এই যেহেতু একজন নির্বাচিত সরকার আসছে, তাদের কাছে সবারই জনগণের প্রত্যাশা রয়েছে, যেটা দিয়ে আপনি প্রথমে শুরু করলেন। আমি এই জায়গাটাতে একটি মানে এইভাবে বলতে চাই, দেখেন বিগত সরকারের সময় যে মামলাগুলো হয়েছে কোনো ঘটনা ঘটে নাই, সাজানো মামলা করা হয়েছে, যেটিকে আমরা গাইবি মামলা বলেছি। তা আপনি যদি এরপরে দেখেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তারা এটা করেছে, যার বিরুদ্ধে মামলা না হয়েছে, বাট না মামলার ধরনও ওই যে ময়লার গাড়িতে ককটেল নিক্ষেপ সহ না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে যে সচিবালয়ের ভিতরে ককটেল চার্জ করা হয়েছে, সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আপনি যদি 5 আগস্টের পরে দেখেন, যেটা আমি বলার চেষ্টা করেছি যে এই ফ্যাসিস্টের দোসর সকলেই, এবং রাষ্ট্রীয়ভাবে গত 24 আগস্টের যে ঘটনা, রাষ্ট্রীয়ভাবে এটাকে দমন করার চেষ্টা করা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রগুলো এটার সাথে সম্পৃক্ত হয়েছে। সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এটার সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু আপনি যদি দেখেন 5 আগস্টের পরে কিন্তু এরকম কোনো মিথ্যে গাইবি মামলা নেই, ঘটনা ঘটেছে। হয়তো আইনগত প্রক্রিয়া নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আপনি যেটি বলেছেন, যে যদি সেই জায়গাতে বিচার প্রক্রিয়াটা নিরপেক্ষ না করা যায়, মানুষের মধ্যে মামলাকে দুর্বল করে কিনা, এটা ব্যারিস্টার ভালো বলতে পারবেন যে একটা মামলাকে দুর্বল করে কিনা আপনি যদি সেখানে অপ্রয়োজনীয় অনেককে ঢুকিয়ে দেন, গল্প বানান, তাহলে তো সেটা মামলাকে দুর্বল করে না। ঘটনা ঘটেছে সেটা নিয়ে কার মধ্যে কোনো বিতর্ক নেই, এবং ঘটনার পেছনে কার আছে সেটা নিয়ে বিতর্ক নেই, ওই লুফহোলগুলো দিয়ে ওরা বেরিয়ে যায়। দুর্বলতা থাকলে তো আসল আসামি বেরিয়ে যাওয়ার সুযোগ। আমি সেই জায়গাটাই বলার চেষ্টা করছি, 5 আগস্টের পরে কিন্তু এরকম কোনো গায়েবী মামলা হয় নাই। হয়তো মামলার প্রক্রিয়াগতভাবে ত্রুটি আছে, বাট বিচার প্রক্রিয়া আমি যেটি মনে করি যে বিগত সময় যেটি হয়েছে, বর্তমান সরকার স্বচ্ছ প্রক্রিয়া বিচার নিষ্পন্ন করার প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে, যাতে বিচার নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি না হয়। এবং এটা আমি একমত, এবং আমরা মনে করি যে এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত, যাতে বিচার প্রক্রিয়াটা পরবর্তী সময়ে কোনো প্রশ্ন না ওঠে। সেই জায়গাতে কিছু বিষয় তো আসলে আপনি 17 বছরের জঞ্জাল একবারে 17 ঘন্টায় আপনি শেষ করতে পারবেন, এটা আমরা মনে করি না।
কতদিন লাগবে? এটা আপনাকে একটা টাইম বিং আপনাকে সময় দিতে হবে এবং সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে এই মেয়াদে না পরের মেয়াদে? নিঃসন্দেহে এই মেয়াদে, অবশ্যই এই মেয়াদে। কিন্তু আপনি আজকের সরকারের 5 মাসের আমি সংক্ষিপ্ত বর্ণনা দিলাম যে একটা ধ্বংসস্তূপের উপরে সরকার দাঁড়িয়েছে। সেইখানে আমাদের বাজেট প্রথম অধিবেশনে আপনি বলেছেন 133টি অধ্যাদেশ, তারপরে বাজেট অধিবেশন, এবং আপনি মানে জানেন কি নাম জানেন, আমাদেরকে সকল সেই সময় সংসদে উপস্থিতিটা সকাল বিকাল হাজিরা দেওয়ার মতো হয়েছে। আমাদের অনেক সংসদ সদস্য মন্তব্য করেছেন যে এই জীবনে আবার স্কুলের ছাত্রের মতো হাজিরা দিতে হচ্ছে আমাদেরকে, নিয়মিত অধিবেশন থাকতে হয়েছে। এই যে বাজেট অধিবেশন আমাদের নিয়মিত অধিবেশন থাকতে হয়েছে। হয়তো আপনারা খেয়াল করেছেন যে একজন সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সিলেটে, যেখানে ওনার নির্বাচনী এলাকা না সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে চার্জ করেছেন যে আপনার সংসদ থেকে এখানে কেন, এবং উনি ফ্লাইটে ঢাকায় এসেছেন এবং সংসদীয় অধিবেশনে যোগদান করেছেন। আমাদের কিন্তু একটা বড় সময় সংসদের পিছনে চলে গেছে। সদ্য বাজেট অনুমোদন হয়েছে, এই বাজেটের রিপ্লিমেন্ট বা কার্যকারিতা কিন্তু এখনো সেইভাবে শুরু হয় নাই। এই অবস্থায় যদি আমরা মনে করি যে রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে, রাতারাতি আমরা একটা ধাপে এগিয়ে যাব, রাতারাতি কেউ চাইছে না, কিন্তু মানুষ দেখতে চাইছে। আমি মনে করি যে সরকার ইন্টেনশনটা ঠিক আছে কিনা। প্রধানমন্ত্রীর ইন্টেনশন এখন পর্যন্ত কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই, কিন্তু সামগ্রিকভাবে আমি একটা কথা বলেছি আর কি, যে আমরা মানবজৈবিক বিপর্যয়ের একটা চরম পর্যায়ে চলে গিয়েছিলাম। সেইখান থেকে ঘুরে দাঁড়াতে আমাদের একটু সময় লাগবে। আজকে যদি আপনি বলেন যে বিগত সময় নানা অন্যায় অপকর্মের সঙ্গে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা প্রশাসনের কর্মকর্তা বলেন, অনেকেই সম্পৃক্ত ছিল। আমাদের সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়াতে কিন্তু একটু সময় লাগবে। আজকে যদি আপনি একবারে প্রশাসনের সবাইকে বের করে দেন, দেশ চালাতে পারবেন না। আমরা তো শুনেছি যে প্রশাসনের লোকজনের অবস্থান পাল্টাতে সময় লাগে না। নিঃসন্দেহে তারা তো ইউজুয়ালি যে ক্ষমতায় থাকে তার হয়ে যায়, তাতে তো সমস্যা, এটাই তো আসলে তাতে তো সমস্যা হওয়ার কথা না। এটাই সরকারের জন্য বড় সংখ্যা, বর্তমান সরকার না, সকল সরকারের জন্য, যে আপনি বোল পাল্টিয়ে রূপ পাল্টিয়ে আজকে আমার সাথে আছেন, কিন্তু আপনি সুযোগ পেলে আবার আমার বিরুদ্ধে রূপ পাল্টিয়ে ফেলবেন, যে ক্ষমতায় থাকবে তার। সেই জায়গাতে সরকারকে অত্যন্ত সতর্ক পথ চলতে হবে। সেই জায়গাতে সরকারকে অত্যন্ত সতর্ক পথ চলতে হবে এবং সেই জায়গায় উত্তরণ ঘটাতে হলে একটু সময় লাগবে। কিন্তু সেই সমাধান কি আপনি একেবারে 20 বছর আগে 15 বছর আগে যে চাকরি থেকে চলে গেছেন তাকে এনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সেই সমস্যার সমাধান হবে, বা আপনার দলের একজনকে যার ওই বিষয়ে কোনো জ্ঞানই নেই তাকে বসিয়ে দিলেন, তাকে পুনর্বাসনের জন্য বা একটা রিওয়ার্ড দেওয়ার জন্য? এরকম কোনো বিষয় ঘটেছে বলে আমার জানা নাই। আমি যে কথাটি বলার চেষ্টা করেছি, আমি কিন্তু একটা আপনি সবই বলছেন সাময়িক, খুব গুরুত্ব দিয়ে একটা কথা বলেছি যে এই বিগত সরকারের 17 বছরের সাজানো প্রশাসন বলেন, আপনি যেভাবে বলেন, এদেরকে আপনি পুরোপুরি অ্যাভয়েড করে সরকার চালাতে পারবেন না, এদের উপর পুরোপুরি ডিপেন্ড করে আপনি সরকার চালাতে পারবেন না। সে জায়গায় একটি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনাকে, যে প্রক্রিয়া আপনি বলছেন সাময়িক, এবং এই প্রক্রিয়ার অনেক সমালোচনা করছে, একটা জায়গায় উত্তরণ ঘটানোর জন্য আপনাকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হচ্ছে। আমি যদি যেটা উনি বলছেন যে যেই লোকগুলো সময়ের সঙ্গে সঙ্গে ভোল পাল্টায় তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকারক, এবং তাদেরকেই আমার কাছে মনে হয় যে আশঙ্কা। এখন আপনি যেই লোক ভোল পাল্টায় তাকে আমি জানা সত্ত্বেও আমি কেন রাখবো? আরেকটা বলছে, আমার কথা হচ্ছে রাইট পারসনকে রাইট প্লেসে দেওয়া, এটাও তো আমাদের একটা লিডারশিপের বিষয়। আর এখন জিওপলিটিক্সের সময়, জিওপলিটিক্স যেভাবে আমাদের রাজনীতিকে আবর্তিত করছে, এটা থেকে তো আমাদের কোনোভাবে আগের রাজনীতি, আগের আপনি রাষ্ট্র পরিচালনার এখন এই জিওপলিটিক্সের সময় রাষ্ট্র পরিচালনার তো কিছুটা তফাৎ আছে। আপনি জিওপলিটিক্সের যে ওয়ান বেল্ট ওয়ান রোড, চায়নার যেগুলো আছে, তারপরে আপনার এখন আমাদের যেগুলো আশেপাশের রাষ্ট্রের আছে, আমাদের বে অফ বেঙ্গলের যে জিওপলিটিক্স আছে, এগুলোকে আপনি অ্যাভয়েড করে ডেভেলপমেন্টের দিকে কী করে যাবেন? সুতরাং আপনার আবার আপনি যেহেতু আপনার আইনত কনস্টিটিউশনে দেখেন, ওখানে কিন্তু অনেক ম্যানিপুলেশন রয়েছে অ্যামেন্ডমেন্ট বা এগুলোতে। আমি যেটা সবচেয়ে বলবো যে আমি আশাবাদী এই জন্য যে বর্তমান প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন প্রতিশোধের রাজনীতিতে উনি যাচ্ছেন না, উনি সামনের দিকে কি করে এগোনো যায় সেই চেষ্টাই করেছেন। বিচারের ক্ষেত্রে বলেছেন, বিচার সব জায়গায়, এবং এটা রিফ্লেকশনও দেখা যাচ্ছে। এখনও আপনি যদি বলেন জুডিশিয়ারিতে একটা সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গেল যে অনেকেই থাকতে পারবেন না, এটা কিন্তু উনি এসে করেননি।
আমি আমি বলতে চাই না কোনোভাবে আমার ইঙ্গিতে কারো নাম, বা যারা জুডিশিয়ারিতে বুঝবেন, কারো কারো তো খুব আত্মীয় স্বজন খুব বাজে বাজেই আমাদের মানে অনেক বাজে কথা বলেছেন, তারপরে তো তাদের ভাই বা তাদের লোকজন তো আছেন। তো সুতরাং সেগুলো তো কেউ, প্রতিশোধের রাজনীতি হলে তো থাকতে পারতেন না। তো প্রতিশোধের রাজনীতি এখানে নেই, ডেভেলপমেন্টের রাজনীতি নিয়েই আগাচ্ছেন। ডেভেলপমেন্টের রাজনীতিতে সবার পার্টিসিপেশন দরকার। এখানেই প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে গুড গভর্নেন্স এগুলো এনশিওর করবেন যে আমাদের এই ডেভেলপমেন্টের রাজনীতিতে। আমি যদি অ্যাজ এ লয়ার যদি আমি বলি যে দেখেন আপনি ওই সময় কিন্তু রিমান্ডে নিয়ে আমাদের একজন লয়ারকে মেরে ফেলা হয়েছে। তো এই যে আবার এখন দেখেন এই কয়েকদিন আগে বাগেরহাটে একজন আইনজীবীকে, যিনি একজন আপনার সরকারি বা আইনজীবী সরকারকে রিপ্রেজেন্ট করছিলেন, তাকেও আপনার ছুরিকাঘাতে হত্যা করা করেছে। তাহলে কি সরকারকে রিপ্রেজেন্ট করতে গেলে হত্যার শিকার হতে হবে আইনজীবীদের? তাহলে আমাদের আইনজীবীদের তো নিরাপত্তার প্রশ্ন আছে। আপনাদের কাছে এটা তো এই আইনজীবীদের নিরাপত্তা, এটাও আপনারা দেখেন সবাই আইনজীবীরা তুলেছে আইনজীবীদের সুরক্ষা আইন, এটাও নিশ্চয়ই আমি এটা পুরোটা আমি জানি না, বিচার বিশ্লেষণ করে আপনাদের এটাও দেখতে হবে। আর সাস্টেনেবল যেটা আপনার ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার পুরো সবগুলো সেক্টরে, সেই জায়গাতে আমার মনে হয় আমাদের সবারই আমাদের এই জাতীয়তাবাদী শক্তি যারা রিপ্রেজেন্ট করেন আছেন, প্রচুর আমাদের ভালো লোক রয়েছে এবং প্রচুর আমাদের খুব মেধাভিত্তিক লোক রয়েছে, যাদের মেধা রয়েছে, বিভিন্ন বাইরে থেকে লেখাপড়া করা দেশে কাজ করতে চায়, শুধু তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে। আমার কথা হচ্ছে এই দেশকে যারা মিসরিপ্রেজেন্ট করে বিদেশে, সেগুলো তো আমাদের শুধু দেশের মধ্যে, দেশ পরিচালনা শুধু আমাদের দেশের মধ্যে না, বাইরের জগতেও যে আমাদের দেশকে যখন বাংলাদেশকে মিসরিপ্রেজেন্ট করা হয়, কারা করে, তাদেরকেও আমাদেরকে সেভাবে আইনের আওতায় তাদেরকেও আনতে হবে এবং তাদেরকেও একটা ডায়ালগ বা যে কোনো মুখোমুখি বসাতে হবে যে তুমি বাংলাদেশকে কেন মিসরিপ্রেজেন্ট করছো, কেন বাংলাদেশে, যেটা এখানেই করা যায়, বাংলাদেশের বাইরে গিয়ে তো না। আপনি দেখবেন যে বাংলাদেশের উন্নয়ন, আমাদের একটা আছে যে উন্নয়ন, যারা একটা আপনার বিরোধী শক্তি তারা তো আপনার সবসময় সমালোচনা করবে, কিন্তু আপনার নিজস্ব ওই মিডিয়ার একটা বলয় থাকতে হবে যেখান থেকে আপনার যে ডেভেলপমেন্ট আপনি করছেন সঠিকভাবে, সেটাও যাতে সঠিকভাবে প্রচার হয়, সেই জায়গায় আপনাকে থাকতে হবে। সুতরাং আমি যেগুলো বা আগে আপনাকে বললাম যে রিকনসিলিয়েশনের বিষয়টা এখন অনেকেই বলছেন, রিকনসিলিয়েশনের বিষয় ফর দ্য ইন্টারেস্ট অফ নেশন, সেখানেও থাকতে হবে। নিঃসন্দেহে যে রিকনসিলিয়েশন বিষয়টা নিঃসন্দেহে ফর দ্য নেশন, জাতির স্বার্থেই করতে হবে। সুতরাং জাতি গঠনে আমাদের একটা বিভাজিত সমাজ, রাজনীতি, রাষ্ট্র নিয়ে আপনি কতদিন চলতে পারবেন? সব দিক থেকে এই জায়গাতে আজকে হয়তো সাময়িক সুবিধা আপনি পাবেন, আরেকজন হয়তো অন্য সময় পাবে, কিন্তু এইভাবে তো একটা দেশ আসলে চলে না। এটা তো প্রতিষ্ঠান দরকার, ব্যবস্থা দরকার। আপনি বিভাজনটা শুধু রাজনীতিতে দেখা যাচ্ছে, ধর্মের ভিত্তিতেও বিভাজন একটা সৃষ্টি করছে, ধর্মীয় আপনি রঙের মাধ্যমেও করা হচ্ছে। আমরা দেখছি আপনার কালার অ্যাপথের, আমরা সাউথ আফ্রিকাতে দেখেছি, এখন পার্শ্ববর্তী দেখবেন কিছু হলেই মুসলিমদের উপর করা হচ্ছে। আপনি এখন আরও তো ইম্প্যাক্ট তো আমাদের বহু কিছু আছে ডেভেলপমেন্টে, যে ইরান, যে আমেরিকা বা যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধেরও একটা প্রক্রিয়া কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টের উপর পড়ছে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, সেটার উপরও পড়ছে, শুল্ক আরোপ করা হচ্ছে। আমাদের অনেকগুলো, আমাদেরকে দেখা যাচ্ছে যে আমরা কি বলে এক্সপোর্টটা আমাদেরকে বাড়ানোর কথা আমাদের প্রধানমন্ত্রী বললেন যে আমরা শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ থাকবো না, আমরা ডাইভার্সিফিকেশন। তো আমার মনে হয় যে আমাদের সবাই যদি আমরা এই ডেভেলপমেন্টে পার্টিসিপেট করি যার যার ক্যাপাসিটি অনুযায়ী, আমার ছোট্ট ক্যাপাসিটি, আমি সেইখান থেকেই যদি আমি মাইন্ডসেট আমি যদি অনেস্টলি করি, তাহলে আমার মনে হয় দেশ উন্নতির দিকে আগাবে। নিঃসন্দেহে যে কথাটি মানে আমি আবার ওই জায়গাতে যেতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একক তৎপরতা দিয়ে এটি সম্ভব না। আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যারা আছি, আমাদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশের বিরোধী রাজনীতিতে বিরোধী দলের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছে তাদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের সকল কিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থটা দেখতে হবে। আমরা যদি সবাই সম্মিলিতভাবে দেশের স্বার্থকে দেখে সামনে এগিয়ে যেতে পারি, তাহলে বিশ্বাস আমাদের যে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। কিন্তু আসলে এই জায়গাটাতে উত্তরণ ঘটাতে আমাদের কাছে মানে আমি মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে আপনি যদি দেখেন বিগত সরকার সময় শিক্ষা ব্যবস্থা একটা বিপর্যয়ের মুখে চলে গেছে, সেখান থেকে শিক্ষা ব্যবস্থাকে উঠে আনার একটা প্রক্রিয়া আপনাকে নিতে হয়েছে। ক্রীড়া ব্যবস্থায় আমরা একটা বিপর্যয়ের মধ্যে চলে গেছি, সংস্কৃতির ক্ষেত্রে আমরা একটা বিপর্যয়ের মধ্যে চলে গেছি, অর্থনৈতিকভাবে তো আমরা ধ্বংসের শেষ প্রান্তে গিয়েছি। মানে সকল ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা সরকারকে মানে একটা জায়গা পৌঁছতে আমি মনে করি একটু সময় প্রয়োজন। সেই কার্যক্রম কিন্তু মধ্যবর্তী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে
শুরু হয়েছে। এবং যেটি উনি বলেছেন যে এখানে কিন্তু উনি প্রতিহিংসার রাজনীতিতে জড়ান নাই, এবং উনি এই কথাটা বারবার বলেছেন। উনি একটি অনুষ্ঠানে অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে বলেছেন যে আমার উপর যে নির্যাতন হয়েছে সেটির প্রতিশোধেও কিন্তু আমি যাই নাই। মায়ের উপরে ঠিক আছে, মায়ের উপরে আজকে বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন হয়েছে, শেষ পর্যন্ত উনি মানে জীবনকে উৎসর্গ করেছেন। তো সেই প্রতিহিংসার রাজনীতিতে উনি যান নাই, বা প্রতিহিংসার প্রক্রিয়ায় উনি যান নাই। কিন্তু তারপরেও যে কথাটি, সেটি হলো যে এই 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 আজকের যে প্রশাসন, আজকের যে রাষ্ট্রযন্ত্র, এটি আমরা মনে করি যে বিগত 17 বছরে তারা যেভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছে, আপনি সেই জায়গাটা থেকে একবারে যদি মানে উত্তরণ মানে এই এন্টি স্ট্যান্ড নেন, তাহলে এই একদিনে তো সরকার হবে না, এটা দেখতে পারবে ধীরে ধীরে হবে, সেই কিন্তু জায়গায় কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস process প্রসেস। এবং- কিন্তু কতদিন, এবং মানুষ তো লক্ষণ দেখতে চাইবে। কতদিন বলতে আমি বুঝছি যে আপনি ইভেনচুয়ালি বা গ্র্যাজুয়ালি করছেন, সেটা স্টার্ট মানুষ হয়েছে বা স্টার্টটা শুরুটা স্টার্ট হয়েছে হয়েছে। হ্যাঁ, আমরা এগুচ্ছি না পিছুচ্ছি। দেখেন সেটা- একটা রাষ্ট্র মানে আপনারা যখন আপনাদের সার্কেলে বসেন, এই যে আইন প্রণেতারা, বা আপনারা কি মনে করেন কতদিন মানুষ আপনাদের আমি আমি আবারও বলবো যে মানে একটা সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল বিগত সময়ে, সেটা 5 বছরের প্রত্যাশা। আর এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশাটা 17 বছরের প্রত্যাশা। মানে 3টে গভর্নমেন্টের পিরিয়ড গত 17 বছরে পার কিন্তু হয়ে গেছে। একই সঙ্গে মানুষ আপনাদের মানুষের- প্রতিদিন দেখছে, প্রতিদিন বিচার করছে। প্রত্যাশাটা অনেক অনেক বেশি, বাট চ্যালেঞ্জটা কিন্তু আরো বেশি। So, আমি বলবো না যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা 5 বছর সময় নিব। আমি যেটি বলবো, দেখেন একটা রাষ্ট্র সামনে এগোনোর মানে একটি পরিকল্পনাই হচ্ছে বাজেট, যে বাজেটটা সদ্য মানে জাতীয় সংসদে পাশ করা হয়েছে। আমি মনে করি যে এই প্রক্রিয়াটা খুব দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান হবে, এবং আমরা দৃশ্যমানভাবে এটি দেখতে so সক্ষম আমরা হব। একেবারে শেষের দিকে 2 মিনিট করে, আপনি 2 মিনিট, উনি 2 মিনিট, ক্লোজিং রিমার্কস জি। ব্যারিস্টার ইমাম হোসেন। প্রথমত আমার যেটা আমি বলছি, আমাদের যদি র্যাপ আপ করি সবটা, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটা আমরা দেখছি, রিফ্লেকশন রয়েছে। আমরা দেশকে ভালোবাসি, আমাদের প্রধানমন্ত্রীকে ভালোবাসি, আমরা প্রধানমন্ত্রীর পলিসিটাকেও আমরা আমাদের মতো করে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি যেমন আমারটুকু বলতে পারি, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি আমার বার কাউন্সিলের ডেভেলপমেন্ট চাই, আমি বার অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট চাই, আমার জুডিশিয়ারিতে আমি ভালো অ্যাপয়েন্টমেন্ট চাই, মেধাভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট চাই। কারণ আমাদের এই কারণে দেখেন, আমি বললাম যে আমরা শুরুটাই হচ্ছে যে আমি বার কাউন্সিলে আমরা একটা ডায়ালগ শুরু করেছি। আমাদের একটু আগে আমাদের একজন আইনজীবী সন্ধান, তারাও বললো যে আপনারা শুরু করেছে, এটা আপনি আরও এগিয়ে নিয়ে যান। তো প্রতিটা সেক্টরেই যদি আমরা এরকম ডায়ালগ করতে পারি, ডায়ালগ করে আপনি মিনিস্টারের সঙ্গে, মিনিস্টারকে আপনাকে বোঝাতে হবে। আপনি যদি এনভায়রনমেন্টাল, সেই মিনিস্টারকে নিয়ে আসেন, আপনি যদি শিল্পমন্ত্র, সেই মিনিস্টারকে নিয়ে আপনি ডায়ালগ, তাকে বোঝান। সবভাবে তো সব কিছু হয় না। তো যেই সেক্টর থেকে আছেন, যদি আমরা সবাই যদি এগিয়ে আসি, এবং সবার যে দায়িত্ববোধ আছে, আমার কিছু পাওয়ার দরকার না, আমার দেশটা তো আমাদের, এই দেশের তো আমিও একজন, ওই আর্টিকেল 7-এর তো আমিও একজন। আমি ওইভাবেই বিশ্বাস করি, যেহেতু এই দেশের মালিকানা অংশে যদি আর্টিকেল 7 আমিও একজন হই, এই দেশের ভালো মন্দ আমারও দেখার দায়িত্ব। আমি যেমন আমার পরিবারকে দেখি, আমার বন্ধুদের দেখি, আমার রাষ্ট্রকেও আমার দেখতে হবে। রাষ্ট্রের ভালো মন্দ শুধুমাত্র প্রধানমন্ত্রী, শুধুমাত্র একটি রাজনৈতিক দলের উপর নির্ভর করে না। রাষ্ট্রের ভালো মন্দ আমাদের সবার, প্রত্যেকের রাষ্ট্রীয়ভাবে আমাদের যার যা করণীয়, তার অংশগ্রহণের মাধ্যমেই আমাদের সব কিছু উন্নয়ন নির্ভর করে। সুতরাং এখনকার ডেভেলপমেন্ট হচ্ছে অংশীদারিত্বমূলক উন্নয়ন। জি, বেস্টার। আমি মানে শেষ বেলায় যেটি বলতে চাই, সেটি হলো যে বিগত 17 বছর যে দুর্নীতি, দুঃশাসন হয়েছে, আমরা সেই জায়গাটি থেকে সরে আসতে পেরেছি বলে আমি মনে করি। বাট আমরা যে এই দেশকে যে জায়গায় নিয়ে যেতে চাই, সেই নিয়ে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই নানা ক্ষেত্রেই, শিক্ষা ক্ষেত্রে বলেন, ক্রীড়া ক্ষেত্রে বলেন, সংস্কৃতির ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। বাট এটি দৃশ্যমান প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগবে। সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, সেই সময় পর্যন্ত আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। সর্বোপরি আমি যে কথাটি আলোচনায় এসেছে, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নয়, তার পারিষদ, তার দল, তার সরকার, আমরা সকলকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সম্মিলিত প্রয়াস যদি চালাতে পারি, আমাদের বিশ্বাস আমরা একটি সঠিক জায়গায় পৌঁছতে সক্ষম হব, এবং এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে সক্ষম হব। আমি সেই আশাবাদ পোষণ করছি।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার মোহাম্মদ ইমাম হোসেন এবং বিশেষ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমার দুই অতিথি টেবিলের দু প্রান্ত থেকে বলছিলেন যে প্রধানমন্ত্রী চাইছেন, চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, সদিচ্ছার কোনো ঘাটতি নেই, আন্তরিকতার কোনো ঘাটতি নেই, নিজেকে আমূল বদলে ফেলেছেন, দেশটাকেও বদলাবার চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে খুব একটা বেশি বিতর্ক নেই। একেবারে কট্টর সমালোচক বা নিন্দুকরা যারা তাকে পছন্দ করেন না, তার রাজনীতিকে একেবারেই সহ্য করতে পারেন না, তারা হয়তো নানা রকমের কথা বলবেন। কিন্তু একথাও ঠিক যে তিনি একা চাইলেই সব বদলে ফেলতে পারবেন না, যদি না তার পারিষদবর্গ, তার সঙ্গী সাথীরা, দলের নেতাকর্মীরা একই সঙ্গে সমান তালে চলবার চেষ্টা করেন। আবার সবাই চাইলে, তিনি না চাইলে পারবেন না, কারণ আমাদের ব্যবস্থাটাই এমন যে সরকার প্রধান, দলের প্রধান তারা অনেক শক্তিমান। কাজেই তিনি যখন চাইছেন, বাকিরা যদি তাকে সহযোগিতা করেন, মানুষ আশা করতেই পারে। এখানে অনেকগুলো ইস্যু আছে, রিকনসিলিয়েশনের প্রশ্ন আছে। বিএনপির স্লোগান আমরা জানি সবার আগে বাংলাদেশ। কথাটা শুনতে ভালো, নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতা মাথায় রাখতে হবে। আর সবার আগে বাংলাদেশ করতে হলে কিন্তু বাংলাদেশটাকে সবার জন্য করতে হবে। এই বিভাজন রেখে আপনি কিন্তু সবার আগে বাংলাদেশ করতে পারবেন না, কারণ আপনার অন্য দেশের সঙ্গে, অন্য শক্তির সঙ্গে নেগোসিয়েশন যে ক্যাপাসিটি, সেটা কিন্তু থাকবে না। সেই জায়গায় কিন্তু সবার জন্য বাংলাদেশ করতে হবে, এবং এর জন্য দরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এর জন্য ভ্যালুসগুলোকে ফিরিয়ে আনা। আমাদের মূল্যবোধ কিন্তু একেবারেই তলানিতে, সেটা রাজনৈতিক বলি, অর্থনৈতিক বলি, সামাজিক বলি, ধর্মীয় মূল্যবোধ বলি, পারিবারিক মূল্যবোধ বলি। এবং আমাদের ব্যবস্থাগুলোকে একটা স্থায়িত্ব দিতে হবে, যে ব্যবস্থাকে আসলে ব্যবস্থার উপরে যেন মানুষ নির্ভর করতে পারে। দলীয়করণ, দলের নেতাকর্মীদের অবদান আছে, সেগুলোকে আপনি মূল্যায়ন করবেন, কিন্তু দল, সরকার, রাষ্ট্রকে এক করে ফেললে হবে না, সেটা মাথায় রাখতে হবে। গভর্নেন্সের ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চেকস অ্যান্ড ব্যালেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো না করলে এই রাষ্ট্রকে নিয়ে আমরা যত কথাই বলি না কেন, যত আবেগই ঢেলে দিই না কেন, যত অভ্যুত্থানই করি না কেন, রাষ্ট্র কিন্তু কোনোদিন দাঁড়াবে না, শক্ত ভিতের উপরে কোনোদিন দাঁড়াবে না, এবং সেটাই আমাদের জন্য খুব জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।